সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাই আজকের পর্বে। আমি নুসরাত রহমান আছি পুরো পর্ব জুড়ে এবং সঙ্গে আছেন একজন অতিথি। আজ আমাদের অতিথির সাথে যে আলোচনা করব সেটি হচ্ছে যুব সমাজ ও মাদকাসক্তি। প্রত্যেকটি জাতির কাছে তার যে যুব সমাজ আছে সেই যুব সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই যুব সমাজের উপরেই নির্ভর করছে সে জাতির ভবিষ্যৎ। যুবরাই জাতির কর্ণধার হয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তবে বর্তমান বিশ্বে যা খুব অ্যালার্মিং ভাবে আমরা দেখছি সেটি হচ্ছে যে মাদকের আসক্তিতে এই যুব সমাজই সবচেয়ে বেশি আক্রান্ত থাকেন। প্রিয় দর্শক, আজ আমাদের এই আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে নিয়ে এসেছে একজন অতিথিকে। তিনি হচ্ছেন ফয়সাল আহমেদ রাফি। তিনি মাইন্ড উইজের চিফ সাইকোলজিস্ট হিসেবে কাজ করছেন। স্বাগত। ধন্যবাদ আপু। রাফি, তোমাকে তুমি করে বলছি। শিওর, অবশ্যই। কেমন আছো? এই তো আপু, বেশ ভালো। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর। অবশ্যই আমরা চাই যুবরা আসুক আমাদের এই অনুষ্ঠানে, এবং এই যে যুব সমাজ নিয়ে কথা বলতে বসেছি আমরা, সেই যুব সমাজই আসলে সে বিষয়ে কথা বলার জন্য সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তো আজকে তোমাকে আমরা পেয়ে ভীষণ খুশি, এবং এই যুব সমাজের সাথে মাদকাসক্তির সম্পর্ক নিয়ে তোমার সাথে আলোচনা করতে চাই। শুরুতে একটু আলোচনায় আনি যে যুব সমাজ বলতে আমরা কোন বয়সটাকে আসলে অ্যাড্রেস করছি। একাডেমিক অনেক ধরনের ডেফিনেশন আছে, কিন্তু আমরা যদি ইন জেনারেল কাউন্ট করতে চাই যে 18 থেকে 35 বছর বয়সী যেই জনগোষ্ঠী আছেন, যারা হচ্ছে টিনেজটা পার করেছেন এবং অ্যাডাল্টহুডে প্রবেশ করেছেন, সেখান থেকে 35 পর্যন্ত আমরা আর কি ধারণা করতে পারি যে যুব সমাজের অন্তর্ভুক্ত তারা। আচ্ছা, চমৎকার। তো এই যে যুবরা যারা আছেন, ডাইরেক্টলি মাদকাসক্তির কথাই বলছি, আসলে আরো অসংখ্য রকম চ্যালেঞ্জ তো আসলে এই যুব সমাজের এই সময়, মানে এই যে বয়সটি তুমি বললে, এই বয়সের মানুষকে আসলে অসংখ্য চ্যালেঞ্জের ভেতর দিয়ে যেতে হয়। যেমন এডুকেশন, তার সাথে সাথে ক্যারিয়ার ডেভেলপমেন্ট, তার সাথে সাথে ফ্যামিলি ডেভেলপমেন্ট, সব কিছুই কিন্তু এই বয়সটির মধ্যেই সবাই করে থাকে। তো ভীষণ গতিময় একটি সময়। তো এই যে এই সময়টির সাথে মাদকাসক্তি কিভাবে আসলে জড়িয়ে যায়? এই যে আপনি একটু আগে বললেন যে তারা অনেক রকম কর্মকাণ্ডের মধ্য দিয়ে যায়, লাইফের অনেক ধরনের ট্রানজিশনের মধ্য দিয়ে যায়। আর কি কিশোর কিশোরী থেকে তারা অ্যাডাল্টহুডে প্রবেশ করছে, তারপর নতুন নতুন ইউনিভার্সিটি বা এডুকেশনে তারা এনরোল করছে, সেখানে নতুন নতুন সোশ্যাল সার্কেল হচ্ছে, একাডেমিক প্রেশার ভিন্ন রকম হয়, সামাজিক এবং পারিবারিকভাবেও তাদের রোলটা চেঞ্জ হতে শুরু করে। সো যখন এতগুলো চেঞ্জ খুবই শর্ট টাইম স্প্যানের মধ্যে ঘটে, তখন স্বাভাবিকভাবে আমাদের একটু ওভারওয়েলমড লাগে, আমরা সব কিছু সামলে উঠতে পারি না। আর যেহেতু এই সময়টাতে অনেক বেশি পরিমাণে স্ট্রেস কাজ করে, অনেক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাই, সো অনেকেই আমরা এটার সাথে সঠিকভাবে কোপ করতে পারি না, এমনকি আমরা জানিও না কিভাবে হেলদি ওয়েতে আমরা এই স্ট্রেসগুলো ম্যানেজ করতে পারি। তো তখনই দেখা যায় যে তখনই আসলে মাদকের কথাটা আসে, যে সহজ উপায় হিসেবে তখন তারা মাদকাসক্ত হয়ে পড়ে বা মাদকের দিকে ঝুঁকে পড়ে, যা পরবর্তীতে আসক্তিতে রূপান্তরিত হয়। এছাড়াও দেখা যায় যেটা এই বয়সে অনেকে কিউরিসিটি থাকে নতুন কিছু দিকে, তারপর থাকে অনেক সময় যেটা থাকে যে তাদের আসলে লাইফে যে এক্সাইটমেন্ট বা বিনোদনের যে ডেফিনেশন, সেটাও অনেকভাবে জড়িয়ে যায় মাদকের সাথে। সো ফলে আরও যে অন্যান্য অপশন আছে বা হেলদি চয়েসগুলো তারা মেক করতে পারে, এই জায়গাটাতে ঘাটতির কারণে দেখা যাচ্ছে যে মাদকাসক্তির দিকে ধীরে ধীরে ঝুঁকে যায়। এবং যখন বুঝতে পারে যে এটা আসলে তাদের অ্যাডিকশন হয়ে গিয়েছে অথবা এটা থেকে বের হওয়াটা অনেক কঠিন হয়ে পড়ছে, তখন আসলে তারা আসলে কিছুটা দিশেহারা হয়ে পড়ে যে আমরা নিজেকে কিভাবে এখান থেকে বের করে নিয়ে আসবো। বিশেষ করে যখন হচ্ছে এই বয়সটাতে আসে যে না, আমি এখন ইন্ডিপেন্ডেন্ট, আমি এখন নিজে থেকে কিছু করতে চাই, এখন তাকে যখন কোনো কিছু করতে বলা হয়, এমনকি হেলদি কোনো অপশনও দেওয়া হয়, তখন দেখা যায় যে হয়তো সে নিজেও হেলদিটাই চুজ করতো, বাট শুধুমাত্র বলা হয়েছে বলে রেবেলিয়াস হওয়ার জন্য দেখা যায় যে তারা এ ধরনের নিয়ম ভাঙার প্রচলনের মধ্যে ঢুকে যায় আর কি। নিয়ম ভাঙার চেষ্টা, এবং সেই নিয়ম ভাঙার চেষ্টা হিসেবেও কিন্তু এই একটা প্র্যাকটিস বা চর্চা চলে আসতে পারে, যে চলে আসে বলে আমি দেখেছি যে এটা নিষিদ্ধ। যে কোনো রকম সাবস্টেন্সই তো আসলে আমাদের মানে রাষ্ট্রীয় ইয়েতেই আসলে নিষিদ্ধ করা আছে। তো
তো সেই জায়গাটাতেও নিষেধ অমান্য করার যে একটা তাড়না, সেই তাড়নাটাও একটা কাজ করে। তা তো অবশ্যই, সে তো অবশ্যই। সেই মানে তরুণ সমাজ নিজেরাই নিজেদের জন্য একটা চ্যালেঞ্জ অনেক সময়। তা তো অবশ্যই, কারণ সে তো জানে না যে এই সময়টাতে সে কি এক্সপেক্ট করতে পারে। যেমন আমরা যেটা খেয়াল করি যে আমাদের তরুণদের মাঝে পরের ধাপটা লাইফের কেমন হবে, কি ধরনের স্ট্রেস সে পাবে, কি ধরনের চ্যালেঞ্জেস সে ফেস করবে, এই বিষয়গুলো তাদেরকে খুব কমই প্রস্তুত করা হয়, যেটাকে আমরা সাইকো এডুকেশন বলতে পারি অথবা ইনফরমেশন দেওয়াটা বলতে পারি। আমরা আর কি এই জায়গাটাতে হয়তো আমাদের একটা বড় ল্যাকিং আছে, সেটা হচ্ছে যে তারা খুব কম জানে যে পরবর্তী লাইফে আমরা কি ফেস করতে যাচ্ছি। শুধু খুব সিম্পল ভাবে যদি একটা উদাহরণ দেই, যে কোনো রিলেশনশিপে ব্রেকআপ হলে কষ্ট হবে। এখন যে ছেলে মেয়েটা প্রথম প্রেম করছে, রিলেশনশিপ তৈরি করছে, তারপর এটা ভাঙছে, এরপর যে কষ্টটা সে পাচ্ছে, হ্যাঁ, এটা সম্পর্কে যদি তাকে কোনোভাবে তৈরি করা যায় প্রপারলি ইনফরমেশন দিয়ে, ইমোশনগুলো কিভাবে ম্যানেজ করতে হয়, পরবর্তী ধাপগুলো কিরকম হতে পারে, তাহলে হয়তো সে আগে থেকে মানসিকভাবে কিছুটা প্রস্তুত থাকতে পারে যে আচ্ছা। কিন্তু দেখা যায় কি যে তাদের মধ্যে প্রস্তুতির অভাবের কারণে হোক অথবা ইনফরমেশন অভাবের কারণে তারা এতটাই কষ্ট পায় বা এতটাই হয় যে তারা ধীরে ধীরে হয়তো ওই যে শর্টকাট হিসেবে মাদককে বেছে নেয়। এবং আমরা দেখেছি যে বিভিন্ন লিটারেচার বলি অথবা টিভি সিনেমা বলি, যে কোনো বিচ্ছেদের কষ্টটা তারা হচ্ছে তো মাদক বা অ্যালকোহলের উপর আর কি ডিপেন্ডেন্সিটা তারা প্রমোট করে। তো এই ফলে যেটা দেখা যায় কি যেটা শর্টকাট হিসেবে নিয়ে নিচ্ছে। কিন্তু তাদেরকে যদি আমরা সুন্দরভাবে আর কি এডুকেট করতে পারতাম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা সামাজিক লেভেলে, যে কিছু কিছু ইমোশনস খুব ইন্টেন্স হবে, আমাদের জন্য খুব আর কি খারাপ লাগবে, কিন্তু একই সাথে এই ইমোশনগুলো আমরা সুন্দরভাবে প্রসেস করতে পারি, ইমোশনগুলো সুন্দরভাবে ম্যানেজ করতে পারি এবং পরবর্তীতে আমাদের লাইফ আমরা আরো বেটার ওয়েতে ডিল করতে পারি। এই এডুকেশনের জায়গাটা আমার মনে হয় একটু ঘাটতি আছে, যার ফলে দেখা যায় শুধু এটা রিলেশনশিপে না, এটা কেরিয়ারেও আমরা দেখতে পাই। অফিসের কাজের প্রেশার অনেকেই হচ্ছে নিতে পারে না, বা নিতে পারলেও দিন শেষে তারা দেখা যায় যে মাদকের উপর নির্ভরশীল হয়ে পড়ছে, যে স্ট্রেস নিতে পারছি না, যাই একটা কোনো সাবস্টেন্স ইউজ করি বা অ্যাবিউজ করি। তো এই বিষয়গুলো আর কি একটা ভালো লেভেলের কাজ করে, যে তারা যখন বুঝতে পারে না বা জানে না যে করণীয়টা কি, তখনই আসলে তারা এই ধরনের ঝুঁকিগুলোতে ঢুকে পড়ে, ঝুঁকিপূর্ণ কাজে। আরেকটা জিনিসও আমি একটু আনতে চাই, যেটা হচ্ছে যে তরুণ সমাজের ভেতরে এখন যেমন একটা কালচারও তৈরি হয়েছে, যে তুমি বিনোদনের কথা যেটা বলেছো, যে যে কোনো রকম মাদক ব্যবহার করেই আসলে বিনোদনটা হতে হয়, এইরকম একটা আইডিয়া তৈরি হয়ে গেছে যে বিনোদন মানেই হচ্ছে যে এই মাদক, কোনো না কোনো মাদক। এবং আমি খুবই দেখেছি যে গাঁজাকে কোনো মাদক হিসেবে কাউন্ট করা হয় না। তো এই জায়গাগুলো সম্পর্কে কি বলবে? এখানে আমার পার্সপেক্টিভটা হচ্ছে এরকম যে আমরা প্রচুর পশ্চিমা সংস্কৃতি দিয়ে তো আর কি প্রভাবিত হই। সো দেখা যায় যে ওখানে অনেক হেলদি হ্যাবিট হয়তো আছে, অনেক হেলদি অপশনগুলো আছে, কিন্তু আমাদের বিশেষ করে যুব সমাজকে সামহাও অ্যাট্রাক্ট করে হচ্ছে একটু ইন্টেন্স ইমোশন জেনারেট করবে এই ধরনের সাবস্টেন্সগুলো। সো ধীরে ধীরে যেটা দেখা যায় যে তারা এটার সাথে এমনভাবে ইউজ টু হচ্ছে বা পরিচিত হচ্ছে, যেখানে তাদের কাছে মনে হচ্ছে যে এইটা যেই ইন্টেন্সিটিতে আমাদের মধ্যে ফিলিংসগুলো জেনারেট করে, কারণ মাদক যারা গ্রহণ করে তার অধিকাংশ মানুষই বলে যে এটা নিলে তাদের যে অনুভূতিটা হয় সেটা তাদের অনেক ভালো লাগে। তার মানে এই যে আর কি একটা ভালো লাগার অনুভূতি পাওয়ার জন্য একটা সাবস্টেন্সের উপর নির্ভরশীল হওয়া, এই জিনিসটা পুরোটাই আমার কাছে মনে হয় যে কিছুটা প্রভাবিত, মানে পশ্চিম থেকে এইদিকে অঞ্চলে প্রভাবিত। আর একই সাথে আমার কাছে যেটা লাগে যে তারা জানে না যে বেটার ওয়ে আরো আছে। বিনোদনের অভাবের কথা বলি, পার্টি করার কথা বলি, আরো অনেক এক্সারসাইজের কথা বলি, তারা এই বিষয়গুলো যেহেতু ইমিডিয়েট কোনো কিছু আনে না, কারণ ড্রাগের একটা কমন ইয়ে হচ্ছে যেটা সেটা ইমিডিয়েট এফেক্ট করে আমাদেরকে, কিন্তু আমাদের মধ্যে ধৈর্যের জায়গাটা একটু কমে আসে। আমরা আসলে আর কি সবকিছু খুব ইমিডিয়েট চাই, এখনই হতে হবে। তো এই হারি আপ ড্রাইভের কারণে যেটা দেখা যায় যে আমার আনন্দটাও এখনই হতে হবে বা আমার ভালো লাগার ফিলিংসটাও এখনই হতে হবে। তো তখন তারা আর কি এই ড্রাগটাকে হচ্ছে নর্মালাইজ করার চেষ্টা করে, যে হ্যাঁ এটা যেহেতু ইমিডিয়েট ইমোশন জেনারেট করে, ইমিডিয়েট একটা ফিলিং জেনারেট করে, আমি এইটাই চাই। এখন তারা এইটা বুঝতে পারে না যে যা কিছু ইমিডিয়েটলি এবং ইন্টেন্সিটি এতটা বেশি পরিমাণে হয়, সেটার ক্ষতির পরিমাণ
অথবা সেটার লং টার্ম কনসিকুয়েন্সও আরো বেশি দিতে হয়। ক্ষতিকর হতে তো পারে। সেই জিনিসটা তারা হয়তো আর কি ওই যে এগেইন হয়তো তারা জানে না, অথবা জানলেও দেখা যায় যে চারদিকের প্রভাবের কারণে সেই জিনিসটাকে গুরুত্ব দিতে চায় না, শুনতে চায় না। এখানে আরেকটা জায়গাও আমি আনবো, একটা বিরতি সময় হয়ে এসেছে, তারপরে আবার আসছি। দর্শক, একটা বিরতির সময় হয়ে এলো, সঙ্গেই থাকবেন আশা করছি। দেখছেন প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে মাদকাসক্তি ও যুব সমাজ নিয়ে ফয়সাল আহমেদ রাফির সাথে। রাফি, যেখানটাতে আমরা ছিলাম, আমরা আসলে কি কি কারণে যুব সমাজ মানে তরুণ সমাজ মাদকে আসক্ত হয়ে যাচ্ছে সেই জায়গাগুলো নিয়ে কথা বলছিলাম। তুমি শেষ যে কথাটি বললে সেখান থেকে মানে ওটা আমার মনে পড়ে গেল যে অনেকেই আছে তারা হয়তো মাদক সম্পর্কে জানেও, তারা আসক্ত হতে চায় না, কিন্তু সে যে গ্রুপের সঙ্গে বিলং করছে তারা যেমন ভাবে এটাকে ইউজ করছে, তখন সেই গ্রুপের সঙ্গে বিলং করবার তাগিদে সে নিজেও ব্যবহার করতে শুরু করে দেয়। এই একটা জায়গাও কিন্তু আছে যে এটা একটা কালচার, এবং এই কালচারে মানে আমরা যারা আছি, তোমরাও যদি সেই কালচার ফলো না করো তাহলে তুমি আমাদের সাথে বিলং করতে পারবে না, এরকম একটা মেসেজ যেমন থাকে। এটা একটা নন ভার্বাল এগ্রিমেন্টের মতো, যে তুমি যদি আমাদের পার্ট হতে চাও, আমাদের টিমের পার্ট বলি বা আমাদের গ্রুপের পার্ট বলি, তাহলে তোমার এই স্পেসিফিক লাইফ স্টাইলটা ফলো করতে হবে। তো তখন যেটা দেখা যায় যে হয়তো একজন ব্যক্তি সে হয়তো চায় না, একজন তরুণ হয়তো চায় না সেদিকে যাবে, কিন্তু দেখা যায় সামগ্রিকভাবে বিষয়টা এমনভাবে তার জন্য তৈরি হয় সেখানে তাকে বেশ প্রভাবিত করে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আর কি আমার কাছে যেটা মনে হয় যে কোনো ব্যক্তি যখন নিজের সম্পর্কে সচেতন থাকে এবং কোনটা নেওয়া উচিত কোনটা নেওয়া উচিত না, এমনকি প্রত্যেকটা ডোজ এই ক্ষেত্রে যদি সতর্ক থাকে, তাহলে ডেফিনেটলি কিছুটা হলেও নিজেকে আর কি বিরত রাখতে পারে। কিন্তু তারপরও পারে না, এই আর কি। সেটাই হচ্ছে সচেতনতার কথা বললে তো, সেই সচেতনতাটাই আসলে সবসময় কাজ করে না। এক্স্যাক্টলি। এবং আরেকটা জিনিস হচ্ছে যেটা যে আমরা যেটা চিন্তা করি যে অনেকেই হচ্ছে একটু শর্ট সাইটেড, মানে দূরদর্শী না। তো দেখা যায় যেটা যে মাদকের যে প্রভাবটা ইমিডিয়েটলি যেটা একটা ভালো অনুভূতি হচ্ছে, সেটা যে লং টার্ম ক্ষতি আছে এটা দেখতে পাচ্ছে না, এবং এটা যখন দেখতে পায় তখন আসলে অনেক ক্ষেত্রে কিছু করার থাকে না, দেরি হয়ে যায়। বিশেষ করে আমরা আর কি একটা অংশ যদি চিন্তা করি যে মাদক যেভাবে আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স, আমাদের সফট স্কিল যেটা দরকার, ওয়ার্ক প্লেস অ্যান্ড এভরিথিং, একটা তরুণ যখন এডুকেশন শেষ করে একটা তরুণী যখন হচ্ছে ওয়ার্ক ফোর্সের জন্য রেডি হয়, তখন দেখা যায় তার হিস্ট্রিতে যদি ড্রাগ অ্যাডিকশন বা এই ধরনের কিছু থাকে, তখন তার অনেক ধরনের সফট স্কিলের মধ্যে ঘাটতি দেখা দিতে পারে। সেটা হইতে পারে ইমোশনাল ইন্টেলিজেন্সের জায়গা প্রথমে আসি। আচ্ছা, তার মানে এখন আমরা ড্রাগের ইমপ্যাক্টগুলো আমরা একটু দেখতেছি, কি ধরনের প্রভাব আসলে পড়ছে এই যুব সমাজের উপর। আমি শুধু একটা স্পেসিফিক জায়গাতেই ফোকাস করছি, সেটা হচ্ছে যে যখন তারা নিজেদেরকে জব মার্কেটের জন্য তৈরি করছে অথবা আর কি কাজের জন্য নিজেকে তৈরি করছে, তো সেখানে কিছু টেকনিক্যাল স্কিলের পাশাপাশি আমাদের কিছু সফট স্কিল দরকার হয়। সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা বলতে পারি, সেটা হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, তারপর হচ্ছে ডিসিশন মেকিং, অ্যানালাইসিস। এই জিনিসগুলো কাজগুলো করার জন্য আমাদের প্রপার কগনিটিভ ফাংশনিং থাকা লাগে। সো মাদক গ্রহণের ফলে বা দীর্ঘ সময় মাদকের সাথে সংযুক্ত থাকার ফলে আমাদের এই পারফরমেন্সগুলো কিন্তু হচ্ছে বাধাগ্রস্ত হয়। যেমন একটু এক্সাম্পল দিয়ে যদি, যেমন মনে করি যে মানুষটা হচ্ছে দীর্ঘদিন মাদকের সঙ্গে যুক্ত আছে, ধীরে ধীরে তার মধ্যে ইমোশন রিকগনাইজ করার এবং সহমর্মী হওয়ার বা এমপ্যাথেটিক হওয়ার ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে থাকে। তারপর হচ্ছে যেটা যে ডিসিশন মেকিং এর জায়গাতে অনেক সময় তারা সঠিক ডিসিশন নিতে পারেন না। হয়তো একটা কাজের জন্য খুব ক্রিটিক্যাল ভাবে অ্যানালাইজ করতে হয়, বিষয়গুলো বুঝতে হয়, তো সেই ক্যাপাসিটিগুলো আস্তে আস্তে হচ্ছে আর কি কমে আসে যদি দীর্ঘদিন কেউ মাদকের সাথে যুক্ত থাকে। সো ফলে দেখা যায় যেটা যে ইনিশিয়ালি হয়তো এক্সাইটমেন্টের কারণে অনেকেই মাদকের সঙ্গে যুক্ত থাকে, পরবর্তীতে কাজের ক্ষেত্রে গিয়ে যেটা দেখা যায় যে তাদের সেই স্কিলগুলো আসলে সেভাবে ডেভেলপ না করার ফলে তারা হচ্ছে কাজে কর্মের ক্ষেত্রে এবং নিজেদের পারফরমেন্সের ক্ষেত্রে পিছিয়ে পড়ে। তো অনেককেই তো আবার এটা বলতে দেখা যায় যে তারা মাদক গ্রহণ না করলে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি করতে পারে না। সেটা সাময়িক, সেটা যতগুলো স্টাডি হয়েছে সবগুলোতে আমরা দেখেছি যে এটা মোটামুটি অধিকাংশতেই সেটা সাময়িক। মানে হচ্ছে আমরা ইভেন রিপোর্টও দেখেছি অনেক
যে বিভিন্ন ধরনের ড্রাগ নিয়ে পড়াশোনায় ভালো করছে, 30 ঘন্টা 40 ঘন্টা পড়াশোনা করছে, অনেকে রাত জেগে কাজ করে ক্রিয়েটিভ, কিন্তু এটা বুঝতে হবে এটা খুবই সাময়িক, হয়তো 5 বছর 4 বছর 2 বছর, কিন্তু তারপরের যে এফেক্টটা এরপর আপনি দীর্ঘমেয়াদে আপনার এই ক্যাপাসিটিগুলো কমতে থাকে। কারণ এমনকি আপনি খেয়াল করবেন যে অনেকের প্যারেন্টিং এর স্কিলও আর কি এটার কারণে প্রভাবিত হয়। মানে যেমন হচ্ছে যে যদি কোনো ফ্যামিলিতে ড্রাগ অ্যাডিক্টেড কোনো বাবা মা থাকেন, তাদের আচার আচরণের কারণে তাদের সন্তানদের উপর সন্তানদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। তো এই বিষয়গুলো আর কি, এবং তারা যারা মাদকাসক্তির সঙ্গে যুক্ত আছেন বাবা মা হিসেবে, তাদের আচরণ দেখা যায় অনেক সময় ভায়োলেন্ট হচ্ছে, অথবা সন্তানের প্রতি যে অ্যাফেকশনটা, যখন কনসিস্টেন্ট যে অ্যাফেকশনটা থাকা দরকার বা টেক কেয়ার রেসপন্সিবিলিটি, সেখানে ঘাটতি দেখা দিচ্ছে। তো ফলে যেটা হচ্ছে যে একটা সন্তান বাবা মা থাকা সত্ত্বেও কনসিস্টেন্ট একটা সাপোর্ট বা ইমোশনাল একটা বন্ডিং বা কানেকশন সেটা পাচ্ছে না। বাবা মা তো অ্যাকচুয়ালি মানে যিনি অ্যাডিকশনের সাথে আছেন তিনি তো ইমোশনালি অ্যাভেলেবল হতে পারছেন না, অ্যাবসেন্ট থাকছেন। রাইট। তো ফলে দেখা যাচ্ছে যে সে কখনোই সন্তানকেও সেই পরিবেশটা দিতে পারছে না যেখানে সন্তান তার পটেনশিয়াল অনুযায়ী বড় হবে বা একটা লাভিং কোয়ালিটির রিলেশনশিপ সে বিল্ড আপ করতে পারবে। তো আমরা এই কারণে অনেক থেরাপিউটিক জার্নি তো আমরা দেখেছি আমাদের ক্লায়েন্টদের মাঝে, যে তাদের বাবা মার এই ধরনের আচরণের কারণে তারা হয়তো নিজেকে সঠিকভাবে আর কি তৈরি করার জন্য যে জায়গাটা সেটা পান নাই, কিংবা ইমোশনাল কেয়ার বা সাপোর্টের জায়গায় যে ল্যাকিংটা থাকে সেটা তারা সবসময় সিক করতে থাকে, কারণ তারা খুবই স্ট্রাগল করে এই জায়গাটায়, যে প্যারেন্টাল কেয়ার, লাভ, অ্যাফেকশন এই জায়গাগুলোতে তারা পাচ্ছে না। সো আর কি আজকের যুব সমাজ মানে যে আজকে ড্রাগ নিচ্ছি এক্সাইটমেন্টের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, সেটাতে কিন্তু তারা আটকে থাকছেন না, তারা কিছুদিন পরে কাজে জয়েন করছে, সংসার তৈরি করছে, আপনি যেটা প্রথমেই বললেন ফ্যামিলি ডেভেলপ করছে, সেটা কিন্তু একটা লং টার্ম প্রভাব আছে। সো যারা আমাদের প্রোগ্রাম দেখছেন তারা যদি একটু হলেও সচেতন হন যে আপনার মাদকাসক্তির কারণে এই ধরনের পরিবেশ তৈরি হতে পারে বা এই ধরনের সিচুয়েশন তৈরি হতে পারে 5-10 বছরের লাইফ স্প্যানে বা পরবর্তী জীবনে, তো সেটা কিন্তু আর কি কারোর জন্য সুখকর না। তো ভালো হয় যদি আমরা যত দ্রুত আমরা ইন্টারভেনশনে যাব, যত দ্রুত আমরা হচ্ছে প্রমিসেসের মতো জায়গাগুলোতে নিজের হেল্পটা নিতে পারবো, তত দ্রুত আমরা আসলে এখান থেকে বের হয়ে আসতে পারবো। মানে হেল্প নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, এবং এই ধরনের মানে অসুবিধাগুলোর সাথে অ্যাকচুয়ালি হেল্পটা খুব জরুরি থাকে। রাইট। হেল্প নিয়েই তারপর সেখান থেকে বের হওয়ার চেষ্টাটা করা প্রয়োজন, কারণ সত্যিকার অর্থে কারো যদি অ্যাডিকশন হয়ে থাকে সেখানে এটা অনেক ফিজিক্যাল কিছু ব্যাপার থাকে, যে জায়গাগুলোতে প্রপার হেল্প ছাড়া ওই জিনিসগুলো জানা সম্ভব না এবং নিজেকে সাহায্য করাটা কঠিন। ট্রু। হ্যাঁ, তো সেই জায়গাটাতে আমরা ইনভাইট করব সবাইকে যারা এই কোনো না কোনো আসক্তির সাথে আছেন তারা হেল্প নেন। একটু সম্পর্কের উপরে কি ধরনের প্রভাব পড়ে? এই যে যুব সমাজদের কথাই যেমন বলছি, এই সময় তো আসলে ইমোশনাল রিলেশনশিপ তৈরি হয়, মানে প্রেমের সম্পর্ক যেটাকে বলা হয়, সেই প্রেমের সম্পর্কের উপর মানে সম্পর্কের ধরনগুলো এখন কেমন হয়েছে, যেটা মাদকাসক্তির প্রভাবটা সেখানে কি? সম্পর্কগুলো আর কি যেহেতু আর কি মাদকাসক্ত হওয়াটা আর কি একটা ওয়ান ডাইমেনশনাল ঘটনা না, এটা আসলে অনেকগুলো ডাইমেনশন থেকে আর কি এগুলো নিয়ে আমাদের চিন্তা করা লাগে। যে আমরা প্রথমে যেটা আলোচনা করছিলাম যে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস তারা ফেস করে, সো সেখান থেকে শর্ট কি বলবো যে এসকেপ হিসেবে হয়তো তারা মাদক বা এই ধরনের জায়গাতে জড়িয়ে পড়ে। এখন এইটার সাথে সাথে হচ্ছে রিলেশনশিপের উপর প্রভাব ফেলে এইভাবে যে যেহেতু সে মাদকের সঙ্গে যুক্ত আছে, তো তার ইমোশন প্রসেসিং এর জায়গাগুলো কোথাও কনসিস্টেন্ট না, ফলে যখন তারা রিলেশনশিপ বিল্ড আপ করে, যেমন আমি বেশ কিছু কমপ্লেন পেয়েছি যে কোনো সময় খুব লাভিং কেয়ারিং খুবই অ্যাভেলেবল, আবার ঠিক কিছু সময় পরে আবার এই মানুষটাই একদমই অপোজিট বা ভিন্ন কোনো ক্যারেক্টার প্লে করতেছে, আনঅ্যাভেলেবল হয়ে যাচ্ছে। সো তখন দেখা যাচ্ছে যেটা যে পার্টনার যিনি থাকেন ওনার জন্য আবার এটা খুব স্ট্রাগলের হয়ে যায়, কারণ একটা হেলদি রিলেশনশিপ মানেই তো আমরা বুঝি যে আমাদের পার্টনার কনসিস্টেন্ট থাকবে একটা সার্টেন টাইমে, বা আর কি এক্সেপশন অবশ্যই থাকতে পারে বিভিন্ন ঘটনা বিভিন্ন কনটেক্সটে, কিন্তু মাদকাসক্ত যারা আছেন তাদের ফলে যেটা হয় যে তারা তাদের রিলেশনশিপটাতে কনসিস্টেন্ট হতে পারেন না, তারা অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে দেখা যায় যে সম্পর্কে ক্ষতিটা হয় তাদের এই ইনকনসিস্টেন্সি আর আনঅ্যাভেলেবিলিটির কারণে, এবং তারা যখন কোনো ইমোশন ফিল করেন তখন অনেক বেশি ফিল করেন। সো যখন দেখা যায় যে উনি ভালোবাসছেন তখন অনেক বেশি ভালোবাসা প্রকাশ করছেন,
আবার যখন কোনো কারণে হেট্রেড তৈরি হচ্ছে, কোনো কারণে রাগ তৈরি হচ্ছে, তখন ভায়োলেন্ট হওয়ার মতো ঘটনাও আছে। আবার যখন হচ্ছে কোনো কারণে ঘৃণা বা অন্য কোনো কিছু তৈরি হচ্ছে, সেটাও কিন্তু রিলেশনশিপকে প্রভাবিত করছে। আর এইসবের ফলে তার আচরণটাও কিন্তু প্রভাবিত হচ্ছে, কারণ পার্টনারের সাথে দুর্ব্যবহার করা, তাকে নানাভাবে অ্যাবিউজ করা, এই ঘটনাগুলো কিন্তু মাদকাসক্ত পার্সনদের মধ্যে দেখা যায়। তো একটা হেলদি রিলেশনশিপ তৈরি যে করবে, যুব সমাজের কথা যদি ধরি, সেখানে প্রথমে সে বাধাগ্রস্ত হবে, সেখানে সে হেলদি অ্যান্ড কনসিস্টেন্ট কোনো রিলেশনশিপ সে তৈরি করতে পারবে না। এক্স্যাক্টলি। আরেকটা জিনিসও যেমন আছে রিলেশনশিপে, এখন অনেক শোনা যায় যে ওভার পজিটিভনেস, ট্রাস্ট করতে পারছে না, সেটাও কিন্তু কানেক্টেড উইথ আসক্তি। এটা ট্রাস্টের একটা জায়গায় আমি বলি আর কি, আমি হচ্ছে আর কি এমন কিছু মানুষকে দেখেছি যারা হচ্ছে কেসগুলোতে আর কি আমরা বিভিন্নভাবে দেখেছি, সেটা হচ্ছে যে পার্টনারকে হয়তো লুকিয়ে সে মাদক গ্রহণ করছে। তো পার্টনার কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছে যে আসলে আর কি ও কি ঠিক হয়েছে বা ঠিক হয়নি বা কোন অবস্থায় আছে। অনেক সময় দেখা যায় যে মাদকাসক্তির প্রভাবের কারণে আমাদের আচরণ, ইমোশন এবং কথায় নানা রকম আর কি ডিসক্রিপেন্সি আসে বা ভিন্নতা আসে, কিন্তু আমার পার্টনার যেহেতু জানেন না, তো সে কিন্তু এখানে কনফিউজড হয়ে যান যে এই মানুষটা আসলে কি বলতে চাচ্ছে বা বোঝাতে চাচ্ছে। তো এই রিলেশনশিপের জায়গাগুলোতে আসলে আর কি পার্টনারের জন্য আর কি এটা বেশ ডিফিকাল্ট। আবার যিনি মাদকাসক্ত উনি যখন আবার কিছুটা স্টেবল সময় থাকেন, তখন কিন্তু আবার তার মধ্যে প্রচন্ড গিল্ট ফিল হয়, তার মধ্যে প্রচন্ড খারাপ লাগা কাজ করে, এবং এটাও কিন্তু আবার আরেকটা হচ্ছে স্ট্রাগল যে এই ইমোশনগুলো ডিল করা বা ইয়ে করা। সো ডেফিনেটলি মাদকাসক্তির কারণে আমাদের সম্পর্কগুলো নেতিবাচকভাবে প্রভাবিত হয়। আরেকটা বিরতির সময় হয়ে এলো, আমরা এসে আবার কথা বলছি। দর্শক, আরেকটা বিরতি নেব, সঙ্গেই থাকবেন আশা করছি। চলছে প্রমিসেস জানতে চাই। আজ দেখছেন যুব সমাজ ও মাদকাসক্তি, এই দুইয়ের মাঝে সম্পর্ক নিয়ে কথা বলছেন ফয়সাল আহমেদ রাফি। আমরা যেখানটায় ছিলাম যে মাদকাসক্তি আছে আমাদের এই যুব সমাজের মাঝে, এবং সেটার নানান রকম প্রভাব আছে, নানান কারণে শুরু হয় আসক্তি এবং নানান রকম প্রভাবও এর আমরা পেলাম। তো এই যে এত সব প্রভাব হচ্ছে, এর সাথে ডিল করার আসলে উপায় কি? এর সাথে ডিল করার প্রথম হচ্ছে যখন আর কি একজন ব্যক্তি বুঝতে পারছেন যে উনি কোনো কিছুর সাবস্টেন্সের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন, এই অ্যাওয়ারনেসটা কিন্তু প্রথম দিকেই চলে আসে। বিশেষ করে আমরা অনেকেই আর কি এটা বুঝতে পারে যে আসলে এটা ছাড়া তার কষ্ট হচ্ছে বা ইয়ে হচ্ছে। সো যত আর্লি ডিটেক্ট করা যাবে, আমরা মেন্টাল হেলথে যেটা বলি আর কি, যে আর্লি ডিটেকশন ইজ দ্য বেস্ট প্রিভেনশন আর কি, যে আর যত আর্লি ডিটেক্ট করা যাবে তত দ্রুত কিন্তু ট্রিটমেন্ট নেওয়া যাবে এবং তত কম সময়ের মধ্যে বিষয়টা থেকে আর কি বের করে নিয়ে আসা যাবে। তো প্রথম কথা হচ্ছে ব্যক্তির জায়গায়, নিজ নিজ জায়গায় তার সচেতনতাটা বাড়াতে হবে, যে আমি যাতে হচ্ছে আর কি কোনো সাবস্টেন্সের উপরেই ডিপেন্ডেন্ট হয়ে না পড়ি। তো সেই জায়গাটাতে হচ্ছে খেয়াল রাখা। তারপর যে বিষয়টা আসতে পারে সেটা হচ্ছে যে কি কারণে হচ্ছে আসলে, সেই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করা। ইজ দেয়ার এনি আদার ওয়ে টু ডিল উইথ দোজ ইমোশনস? কারণ আপনি যখন ইন্টারভিউ করবেন মাদকাসক্ত ব্যক্তিদের, তাদের অনেকেই বলবে যে রোমান্টিক রিলেশনশিপে কষ্ট পেয়েছি, অথবা একাডেমিক সাকসেস নাই, অথবা হচ্ছে ওয়ার্ক প্লেসে হচ্ছে ভালো নাই, বা জব পাচ্ছি না, বা ফ্যামিলিতে অশান্তি, এই সকল কারণে তারা আর কি মূলত বলে থাকেন যে মাদকাসক্তের কারণ। কিন্তু তাদেরকে তখন এই জায়গাটা বোঝা, যেহেতু সে আর্লি ডিটেক্ট করতে পারতেছে যে সে ভিন্ন কোনো কারণে হয়তো নিচ্ছে, তো সেই জায়গাটাকে ভিন্নভাবে ডিল করার ওয়েগুলো শেখার চেষ্টা করা। অ্যাজ এ পার্সন আমাদের সবারই সেই সুযোগটুকু আছে, কারণ অ্যাজ এ মেন্টাল হেলথ প্রফেশনাল আমি এতটুকু বলতে পারি যে নিজেদের ইমোশন ম্যানেজ করা, ডিল করা, এমনকি রিলেশনশিপগুলো ভালো রাখা আমরা নিজে থেকে চাইলেই শিখতে পারি। এর জন্য যে সবসময় থেরাপিস্ট লাগবে বা অনেক এক্সপেন্সিভ ট্রিটমেন্ট লাগবে, বিষয়টা এরকম না। একটু সদিচ্ছাই পারে আমাদের এই স্কিলগুলো শেখাতে, যাতে হচ্ছে আমরা সাবস্টেন্সের দিকে ঝুঁকে না যাই। আমরা যদি একটু পারি যে নিজের স্ট্রেসগুলো হেলদি ওয়েতে ম্যানেজ করা, আমরা যদি একটু পারি আমাদের রিলেশনশিপগুলোকে ভালো রাখার চেষ্টা করা, নন ভায়োলেন্ট কমিউনিকেশন, বা আমি নন ভায়োলেন্ট কমিউনিকেশনের কথা বলি যে প্রপারলি কমিউনিকেট করতে পারা, নিজের ইমোশনস অন্যকে বোঝার চেষ্টা করা,
এই বিষয়গুলো নিয়ে আসলে যেটা হয় কি যে তার জন্য অনেক ইজি হয়ে যায় ইন্টেন্স ইমোশনগুলো ডিল করা, তখন আর তার সাবস্টেন্স বা এই ধরনের কোনো কিছু প্রয়োজন পড়ে না। তারপর যে জায়গাটা আসতে পারে সেটা হচ্ছে যে বাউন্ডারি তৈরি করা, পার্সোনাল বাউন্ডারি, প্রফেশনাল বাউন্ডারি এবং বিভিন্ন গ্রুপের সাথে মেলামেশার ক্ষেত্রে। যে আমরা যে আলোচনাটা আসছিল যে অনেকে গ্রুপে বিলং করতে গিয়ে দেখা যায় যে এই ধরনের মাদকাসক্তির সাথে জড়িয়ে পড়ছে, সেখানে বাউন্ডারিটা মেনটেন করা যে কার সাথে আমি কতটুকু জড়াবো এবং কতটুকু আমি নিজেকে ইনভলভ করব। কারণ দেখা যায় যে অনেকেই এমন পরিবেশে থাকেন বা এমন মানুষদের সাথে মেলামেশা করেন যেখানে হয়তো তার এই হয়তো তার পক্ষে এটা অ্যাভয়েড করা সম্ভব না এই গ্রুপটাকে বা এই গ্রুপ অফ পিপলকে। সো সেক্ষেত্রে স্পেসিফিক এই চর্চাটা, যে মাদক গ্রহণের যে চর্চাটা, সেটা হয়তো উনি এড়িয়ে যেতে পারেন, হয়তো সেটা বাদে অন্যান্য কর্মকাণ্ডে অংশগ্রহণ করা বা যেটা করা দরকার। তো এই বাউন্ডারিগুলো সম্পর্কে সচেতন হওয়া যে আমি কার সাথে কতটুকু মিশবো, কোন এক্সটেন্টে মিশবো, আমি কতটুকু ড্রাগের দিকে যাব কি যাব না, সেই ডিসিশনটা নিজের মধ্যে নিয়ে আসে। আর এরপর যেটা আসতে পারে সেটা হচ্ছে যে অ্যালকোহল এবং ড্রাগের ক্ষেত্রে সচেতন হওয়া যে আমি কি অ্যাবিউজ করতেছে কিনা বা ওভারডোজ করতেছে কিনা, আমার আর কি ক্যাপাসিটির বাইরেও চলে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা রাখা। কারণ এগুলো যদি আমরা একটু ধারণা রাখি তাহলে দেখা যায় যে আমরা ওই পর্যন্ত যাব না আর কি, যেখানে একটা ডিপেন্ডেন্সি অথবা অ্যাডিকশন চলে আসবে। আর পরবর্তীতে হচ্ছে যেটা যে যদি একান্তই যদি হচ্ছে নিজে নিজে না পারে, তখন ডেফিনেটলি আর কি প্রফেশনালদের সাহায্য নেয়া, যেটা প্রমিসেস থেকে আমরা আর কি অফার করছি, বা আরও অন্যান্য প্রফেশনাল যারা আছেন, যাতে হচ্ছে তারা সেখানে প্রপার সাপোর্টটা নিতে পারেন, যে কোনো ধরনের সাবস্টেন্স অ্যাবিউজ বলবো অথবা ডিপেন্ডেন্সি বলবো, সেটা কাটিয়ে উঠতে। তো এইগুলো হচ্ছে নিজেই নিজেকে হেল্প করতে না পারলে আসলে হেল্প সিক করা যেতে পারে, এবং সেটাতে আসলে কোনো হার্ম নেই, সেটাতে কোনো লজ্জার কিছু নেই না, এটা খুবই স্বাভাবিক, সিক করাটাই বরং খুব স্বাভাবিক একটা ব্যাপার। হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক। এবং এটা আমার কাছে মনে হয় কি যে যত আর্লি আপনি হেল্প সিক করব আমরা, তত ভালোভাবে আমরা এটা কাটিয়ে উঠবো। সো এটাতে কোনো রকম লজ্জা বা কোনো রকম দ্বিধাদ্বন্দ্বিত থাকার কোনো প্রয়োজন নাই, কারণ কোনো না কোনো ভাবে আপনি এই সাপোর্টটা যদি নিতে পারেন, ভবিষ্যতে এটাই আপনাকে হেল্প করবে আপনার একটা হেলদি লাইফ তৈরি করতে, আপনার একটা বেটার প্রফেশনাল এবং পার্সোনাল লাইফ বিল্ড আপ করতে, ডেভেলপ করতে। সো একই সাথে রিলেশনশিপগুলো আর কি আপনার আরো বেটার হবে যদি আপনি নিজেকে নিয়ে সামান্যতম একটা অ্যাপ্রোচ নেন। আর এর সাথে আসলে হচ্ছে সোসাইটি, ফ্যামিলি, অন্যান্য মানুষেরও কিছু ভূমিকা আছে। তো তাদের হচ্ছে যারা আর্লি স্টেজে ডিটেক্টেড হয় যে ড্রাগের ডিপেন্ডেন্সি বাড়ছে বা এই ধরনের, তাদের প্রতি প্রথমেই জাজমেন্টাল না হয়ে একটু সহমর্মী হওয়া, তাদেরকে হেল্প করা, যাতে হচ্ছে তারা ধীরে ধীরে এটা কাটিয়ে উঠতে পারে। যদি কারণ এই যে হেল্প সিক করার যে বিষয়টা, লজ্জাটা তো প্রথমে আসে হচ্ছে সামাজিকভাবে, যে মানুষ আমাকে জাজ করবে, আমার পরিবার জানলে কি হবে, অন্যরা। সো পরিবার, বন্ধু বান্ধব, সামাজিকভাবে আমরা যারা চারপাশে আছি, আমাদের এই জিনিসটা সম্পর্কে সচেতন হওয়া যে আমরা যেন তাদেরকে জাজ না করি, আমরা যেন তাদের প্রতি সহমর্মী হয়ে তাদেরকে প্রপার গাইডলাইনগুলো দেই, যে তুমি কিভাবে হেল্পগুলো নিতে পারবে, কোথায় কোথায় হেল্প পেতে পারবে, এবং ওখানে ফাইন্যান্সিয়াল হোক বা অন্যান্য যে কোনো ক্যাপাসিটিতে যদি হেল্প করা যায়, দ্যাট উড বি অ্যামেজিং। তো তাহলে হয় কি যে এরাও একটু আর্লি স্টেজেই আর কি ম্যানেজ করার জন্য এগিয়ে আসবে আর কি। চমৎকার। তবে কিছু জায়গায় এরকম থাকে যে যারা আসলে আসক্তির মধ্যে আছে তাদেরও ইনসাইটটা আসছে না যে তাদের হেল্পের দরকার আছে, কিংবা তার এই আসক্তি থেকে বের হয়ে আসবার প্রয়োজন আছে। গিল্ট কিন্তু ঠিকই থাকে। গিল্ট, যে খুব গভীরভাবে ডিপেন্ডেন্ট তারও ভেতরে খুব গভীর গিল্ট থাকে, যে অল্প ডিপেন্ডেন্ট তারও ভেতরে যেমন গিল্ট থাকে। কিন্তু যে খুব গভীরভাবে ডিপেন্ডেন্ট, তার গিল্টটা নিয়ে কিন্তু সে বসে থাকে, সে সেখান থেকে আসলে বেরিয়ে আসবার সামর্থ্যই তার থাকে না। এই জায়গাগুলোতে সে কিন্তু আসে না হেল্প সিক করতে, বা নিজেই নিজেকে হেল্প করার জন্য চেষ্টাও করে না। সেখানে কি করণীয়? এটা আসলে খুবই চ্যালেঞ্জিং একটা মোমেন্ট, কারণ সে একে তো হচ্ছে নিজে থেকে বের হতে পারছে না, বা নিজে থেকে ইনিশিয়েট করতে পারছে না। অনেক ডিনায়াল থাকে যে আসলেই তার কোনো প্রবলেম হচ্ছে, সেটাও সে ডিনায়ালে থাকে। এমনকি হচ্ছে তাদের মধ্যে অনেক টেন্ডেন্সি থাকে এরকমও যে আপনার অমুক প্রবলেমটা সলভ হলে আমার আর দরকার নাই, আমার লাইফে যদি এই ফাইন্যান্সিয়াল ইস্যুটা সলভ হয়ে যায় তো
তাহলে তো আমার দরকার ছিল না, অথবা এই স্ট্রেসটা না থাকলে, ফ্যামিলি স্ট্রেসটা না থাকলে আমার তো এটা দরকার। সো এই ধরনের চিন্তা ভাবনা অনেকের আছে আর কি। তো ওনাদেরকে আসলে ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট, যে কারোর জন্যই, যে কারণ তাদের ওই ইনসাইটটা যেহেতু নাই, সো তারা নিজে থেকে কোঅপারেট করতে চায় না। তো সেক্ষেত্রে আর কি আমাদের যারা প্রফেশনাল আছেন অথবা ফ্যামিলি এবং অন্যান্য যারা আছেন, তারা যথাসম্ভব চেষ্টা করে যেতে হবে তাকে সেই জায়গাটাতে নিয়ে আসতে, যাতে হচ্ছে অ্যাটলিস্ট সে ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে কোঅপারেট করে। কারণ সবখানে আমরা হয়তো আর কি এতটা সময় অপেক্ষা করতে পারবো না, কারণ আমাদের সামনে অনেকেই দেখা যায় যেটা নিজের লাইফটাকে শেষ করে দিচ্ছে কিন্তু কোনো হেল্প নিতে পারছে না। তো ফ্যামিলি, কাছের মানুষজন, সাপোর্ট সিস্টেমে যারা আছি আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদের সাথে প্রফেশনালদের কানেক্ট করিয়ে দিতে, যাতে ধীরে ধীরে এই মানুষগুলোকে আমরা রেডি করতে পারি এবং একই সাথে সাপোর্ট করতে পারি, যাতে হচ্ছে তারা এখান থেকে বের হয়ে আসতে পারে এবং নন জাজমেন্টাল থেকে যাতে করি, তাতেই অ্যাকচুয়ালি তারা আগ্রহী হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা বিরতির সময় হয়ে এলো, বিরতি নিচ্ছি প্রিয় দর্শক, আরেকটা বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। প্রমিসেস জানতে চাই আছেন আপনারা। আজ দেখছেন ফয়সাল আহমেদ রাফির সাথে আলোচনা যুব সমাজ ও মাদকাসক্তি নিয়ে। এবার যদি আমরা একটু আসি, যে তুমি শুরুতেই একটা কথা বলেছো যে প্রপার এডুকেশন যদি আমরা দিতে পারি, সাইকো এডুকেশন ড্রাগ সম্পর্কে, বা ড্রাগ অ্যাডিকশনে থাকলে সেটার ভবিষ্যৎটা কি হতে পারে, ড্রাগ কি করে আমাদের শরীরের ভেতরে, এই জায়গাগুলো সম্পর্কে সাইকো এডুকেশনের কথা বলেছো। তো এই যে অ্যাওয়ারনেস তৈরি করা, এই অ্যাওয়ারনেস নিয়ে যদি আমরা এবার একটু আলোচনা করি, যে কারা কারা অ্যাকচুয়ালি এই অ্যাওয়ারনেসে ভূমিকা রাখতে পারেন। আচ্ছা, অ্যাওয়ারনেসে প্রথমে ভূমিকা রাখতে পারে যারা হচ্ছে আসলে প্রফেশনাল, মানে যারা হচ্ছে সায়েন্টিফিক ইনফরমেশনটা সুন্দরভাবে সাধারণ মানুষের উপযোগী করে লিখে বা ভিডিও করে বা কোনো না কোনোভাবে তৈরি করতে পারবে। কারণ আমাদের একটা বড় ইস্যু হচ্ছে যেটা চ্যালেঞ্জে, যেটা আমরা দেখি অ্যাওয়ারনেসের ম্যাটেরিয়ালে, বিশেষ করে ড্রাগ এবং মেন্টাল হেলথ, এই দুইটা সেক্টরে আমরা যেটা দেখেছি যে মানুষের আসলে সহজ ভাষায় না বললে তারা বিষয়গুলো আসলে সহজে আত্মস্থ করেন না বা বুঝতে পারেন না যে এটার সিভিয়ারিটিটা কেমন। তো প্রথমত হচ্ছে যারা প্রফেশনাল আছেন আর কি, ড্রাগ নিয়ে কাজ করছেন, মেন্টাল হেলথ নিয়ে কাজ করছেন, তাদের কাজ হচ্ছে সায়েন্টিফিক ইনফরমেশনগুলো সাধারণ মানুষের উপযোগী করে তৈরি করা, যাতে হচ্ছে আমরা যেখানেই এই ইনফরমেশনগুলো দেই না কেন, একটা ছোট বাচ্চা থেকে শুরু করে অ্যাডাল্ট সহ যে কেউ যাতে খুব সহজেই বুঝতে পারে মাদকের ভয়াবহতা এবং এর কনসিকোয়েন্সেসটা কেমন হবে। তো এটা হচ্ছে প্রথম প্রফেশনালদের অ্যাঙ্গেল থেকে আমি বলতে পারি। তারপর যারা আসে অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন সোসাইটিতে, ফ্যামিলি, শিক্ষক শিক্ষিকা যারা বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউশনে আছেন, এবং স্থানীয় প্রশাসন যারা আছেন, সো তাদের কাজ হচ্ছে একদম প্রান্তিক লেভেলে, একদম মার্জিনাল লেভেলে আর কি, ইউনিয়ন পর্যায়ে, বাড়ি বাড়ি পর্যায়ে এই ইনফরমেশনগুলো ডিসেমিনেট করা, পৌঁছে দেয়া এবং নানা অ্যাক্টিভিটির মাধ্যমে তাদের কাছে হচ্ছে ইনফরমেশন এবং অন্যান্য সাপোর্টগুলো পৌঁছে দেয়া। কারণ অ্যাওয়ারনেসের মূল জায়গাই হচ্ছে এইটা। এবং অন্যান্য যারা বিভিন্ন প্রফেশনে আছেন আর কি, মার্কেটিয়ার বলি অথবা হচ্ছে কর্পোরেটে বলি, বা যারা যারা নিজ নিজ প্রতিষ্ঠানে এই বিষয়গুলো সম্পর্কে নিয়মিত আর কি সময়ের ব্যবধানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন পরিচালনা করা। কারণ হচ্ছে এটা অর্গানাইজেশনের ভেতরে হোক, ইউনিয়ন পর্যায়ে হোক, অথবা যে কোনো পর্যায়ে হোক, স্কুল পর্যায়ে বা ইউনিভার্সিটি পর্যায়ে হতে পারে। তো এখানে হচ্ছে সচেতনতার জায়গা থেকে অ্যাওয়ারনেসের ম্যাটেরিয়ালগুলো তৈরি করা এবং পৌঁছে দেওয়া। আরেকটা জায়গা হচ্ছে সেটা হচ্ছে যে মাদকাসক্ত এবং যুব সমাজের যেই আসপেক্টগুলো কভার করে, মানে প্রভাবিত করে একটা মানুষকে, সেই আসপেক্টগুলো অর্থাৎ রিজনগুলো যেমন আইডেন্টিফাই করা, তেমনি এগুলোতে কি কি পসিবল সলিউশন হতে পারে হেলদিয়ার ওয়েতে, সেই বিষয়গুলো সম্পর্কে মানুষকে জানানো। হ্যাঁ, যেমন যে আমরা প্রথমে আলোচনা করছিলাম যে একটা ছেলে বা মেয়ে জানে না ওর এই যে লাইফের নেক্সট ফেজে কি ফেস করতে হবে, অথবা নতুন জবের জন্য প্রিপারেশন নিতে গেলে দীর্ঘদিন চাকরি পেতে দেরি হচ্ছে, এই বিষয়গুলো সেই সম্পর্কে জানেন। সো সে শুরুতে একটা চ্যালেঞ্জের মুখে পড়ে। তো এই চ্যালেঞ্জগুলো সম্পর্কে তাদেরকে জানানো, এমনকি ফার্স্ট ফেজ লাইফ সম্পর্কে বাস্তব ভিত্তিক বিভিন্ন ইনফরমেশন তাদের কাছে শেয়ার করা। কাদের পক্ষে সম্ভব এই ইনফরমেশনগুলো তাদেরকে জানানো? এটা আর কি
প্রফেশনাল থেকে শুরু করে সোসাইটি যারা মেম্বার আছি আমরা, আমাদের সকলের পক্ষে এটা সম্ভব। আচ্ছা, তার মানে কি এরকম যে অ্যাকচুয়ালি এখানে পাবলিক প্রাইভেট দুই রকমেরই কোলাবোরেশনের দরকার আছে। তার মানে এখানে গভর্নমেন্টেরও একটা ভূমিকা আছে, বিশাল বড়। তারা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেবে যাতে এই ধরনের প্রচারণা হতে থাকে, এবং প্রাইভেটলিও যারা আছে তারা সেই সব ইনিশিয়েটিভের সঙ্গে যুক্ত হয়ে তারপর সেটাকে এনহ্যান্স করবে। হ্যাঁ, কারণ পাবলিক অ্যান্ড প্রাইভেটের পার্টনারশিপ ছাড়া একদম প্রান্তিক লেভেলে পৌঁছানোটা খুব কঠিন হয়ে যাবে, এবং সায়েন্টিফিক ইনফরমেশনগুলো পৌঁছানোটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ একজন যিনি প্রফেশনাল তার পক্ষে পার্সোনালি নিশ্চয়ই সব জায়গায় গিয়ে এটা করা সম্ভব না। কোনো একটা উদ্যোগ যদি নেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে হোক বা সোসাইটি থেকে হোক, তখন সেখানে গিয়ে তিনি কাজটা করতে পারেন। রাইট। তো ওই জায়গাগুলো হচ্ছে ওপেন করা, মানে সুযোগগুলো ওপেন করা। কারণ আপনি আমি হয়তো চাই যে মানুষের কাছে ইনফরমেশনগুলো যাক, অথবা আমরা গিয়েও হয়তো কথা বলতে চাই, কিন্তু সেই সুযোগগুলো তৈরি করাটা হচ্ছে বেশি জরুরি। তো সেক্ষেত্রে সরকার এবং বেসরকারি যারা উদ্যোক্তা আছেন অথবা যারা হচ্ছে বিভিন্ন নন প্রফিট ইনিশিয়েটিভ রান করছেন, তারা এই বিষয়গুলোতে এগিয়ে আসতে হবে। আমাদেরকে যেমন প্রমিসেস একটা সুযোগ করে দিয়েছে, প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে যেখানে আমরা এটা নিয়ে কথা বলতে পারছি, আলোচনা করব। এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ডেফিনেটলি, কারণ এটা লাখ লাখ মানুষ দেখতেছে এবং তারা এটা সম্বন্ধে জানতেছে। তো এইরকম আরো অন্যদেরকেও এগিয়ে আসতে হবে, কারণ সেই সুযোগগুলো যদি তৈরি না হয় তাহলে সেই জায়গাগুলো হচ্ছে কখনোই আর কি অ্যাড্রেস করা হবে না। এটা হচ্ছে একটা জায়গা। আরেকটা হচ্ছে যেটা, যে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের তো যুব সমাজকে সেকেন্ড আর কি মাদকাসক্ত তো হচ্ছে ডিরেক্ট লেয়ার, কিন্তু সেকেন্ড লেয়ারের যে প্রবলেমগুলোর কারণে এইদিকে ঝুঁকছে, লাইফের স্ট্রেস বলি, চ্যালেঞ্জেস বলি, ফাইন্যান্সিয়াল কন্ডিশন বলি, এবং অন্যান্য আর কি জায়গায় যেখানে তারা স্ট্রাগল করছে, ওই জায়গাগুলোতে হচ্ছে আর কি অনেক বেশি পরিমাণে সঠিক তথ্য থাকা দরকার। হ্যাঁ, যে কোনো আর কি রিলেশনশিপ, সেটা হোক রোমান্টিক, পারিবারিক বা অন্য কোনো প্রফেশনাল রিলেশনশিপ হোক না কেন, সেটা যে ম্যানেজেবল, সেটা নিয়ে যে ওয়ার্ক করা যায়, সেখানে যে আরো অপরচুনিটিজ আসছে, সেই বিষয়গুলো হচ্ছে সুন্দরভাবে প্রেজেন্ট করা দরকার এই তরুণদের সামনে। প্রফেশনালি যদি বলি, যে একটা ছেলে বা মেয়ে ইউনিভার্সিটি পড়াকালীন সময় বা পড়ার পরেও চাকরির জন্য নিজেকে প্রস্তুত করার জন্য যে সকল স্কিল দরকার, ওইগুলো যে তৈরি করা সম্ভব এবং ওইগুলো কোলাবোরেশনের মাধ্যমে আরো বেটার করা সম্ভব, ওই ইনফরমেশনগুলো আমি বলছি না যেগুলো শেখাতেই হবে, আগে ইনফরমেশনগুলো অ্যাটলিস্ট তাদের কাছে থাকা দরকার। সেগুলো কারা দিবে? তাদের ইনস্টিটিউট, ডেফিনেটলি শিক্ষা প্রতিষ্ঠান দিবে, স্থানীয় সরকার প্রশাসন দিবে, এবং আমি মনে করি যে পরিবারও এখানে একটা ভূমিকা রাখতে পারে, যে এই ইনফরমেশনগুলো আসলে আমার সন্তানকে জানানো দরকার। একটা ট্যাবু যেমন পরিবার বা শিক্ষকদের মধ্যেও থাকে যে ড্রাগ নিয়ে আমি কথা বলবো, এটা নিয়ে বলা উচিত না। আসলে আমাদের একটা ভুল ধারণা, কারণ আমাদের এখানে একটা ধারণা হচ্ছে কি, যে কোনো নেগেটিভ বিষয় নিয়ে কথা বললে ও হয়তো সেই বিষয়টাতে আগ্রহী হয়ে উঠবে, বা ও হয়তো, বিষয়টা আসলে এরকম না। একটা জিনিস হচ্ছে যে জানার চেষ্টা করাটা মানেই সে যে এখানে আর কি অ্যাডিক্টেড হবে বা ডিপেন্ডেন্ট হবে, বিষয়টা এরকম না। বরং আমরা যত ভালো সমৃদ্ধ তথ্য দিতে পারবো, তত ভালো হচ্ছে আমরা ওদের এই প্রিভেনশনের জায়গায় কাজ করতে পারবো। এবং আপনি যদি খেয়াল করেন যে এই বাচ্চারা কিন্তু কোনো না কোনোভাবে এই তথ্য কিন্তু জানছে যে ড্রাগ এক্সাইট করে, ওদেরকে নানা রকম ইনফ্লুয়েন্স করে। সো আমরা যদি এটার সঙ্গে যদি আরেকটু আর কি লং টার্ম ইনফরমেশন, আরেকটু সমৃদ্ধ তথ্যসমূহ যোগ করে দেয়, যে লং টার্ম এটা তোমার কি কি ক্ষতি করবে, এটা তোমাকে কিভাবে আর কি এফেক্ট করতে পারে তোমার চারপাশকে, তখন কিন্তু ওরা দ্বিতীয়বার ভাববে যে আচ্ছা আমার বন্ধু বলতেছে হ্যাঁ এটা খুব এক্সাইটিং, এটা খুব নেওয়া যায়, কিন্তু এটার একটা লং টার্ম ইফেক্টও আছে, আমি কি সেদিকে যাব কিনা। এক্স্যাক্টলি, তার মানে অ্যাওয়ারনেসের আসলে কোনো বিকল্প নেই, এবং সেটা দিয়ে আমরা প্রিভেনশন করতে পারি, যেটাকে বলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। রাইট। তো যখন হয়ে যাবে তখন তো কিওরের দিকে যেতেই হবে, কিন্তু তার আগে যদি প্রিভেন্ট করা যায় প্রচুর অ্যাওয়ারনেসের মাধ্যমে, সেই আহ্বানটা আমাদের এই আলোচনা থেকে রইল। অনেক ধন্যবাদ রাফি, আজকের এই আলোচনা এসে আমাদের অনেক আলোকিত করেছো তুমি। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানেও আপনাদেরকে সাথে পাবো। খুদা হাফেজ।